মাইরা গাল পেতে কিছুক্ষণ চুপ করে রইল। কোনো সাড়া না পেয়ে চোখ বুজে ঢোক গিলে। কেন যেন খা রা প লাগছে ভীষণ। কেন খা রা প লাগছে? উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো ঘুরে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগেই ইরফান মাইরার পেট বা হাতে আঁকড়ে ধরে। নিজে চেয়ারে বসে তার কোলে মাইরাকে বসায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। তৃণা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখাইবে তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি খাবার দাও, আমার কাজ আছে। মাইরা হাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন, অসভ্য লোক। ইরফান মাইরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবেই বাকি খাবার ফিনিশ করবে, ডোটস ফাইনাল। মাইরা তৃণা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। তৃণা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মাইরা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সব মিলিয়ে ইরফানের হাতের উপর তার হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে দেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়েছে ভালোই। একদম রক্ত বেরিয়ে গেল। কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মাইরার খামচি দেয়া দেখল। কিছুই বলল না। মাইরা এখনও হাত সরায়নি। ইরফান ডান হাতে মাইরার প্লেট এগিয়ে এনে মাইরার সামনে রেখে মৃদুস্বরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মাইরা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা হাত আলগা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে। কেটে গিয়ে কেমন রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তেই বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মাইরার নিজেরই রা প লাগল। সে এমন সের মতো খামচে দিয়েছে। আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটুও অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মাইরার দিকে তাকায়। আবারও ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বা হাতের দিকে তাকায়, যেখান থেকে বেয়ে গড়িয়েছে স্বল্প রক্তের ছিটে ফোঁটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে। সে হাসি বোঝার ক্ষমতা কারণেই। তার মুখাবয়ব স্বাভাবিক থাকে, কে বুঝবে? শুধু সেই বোঝে হয়তো। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে, লোকটা এমন স্বাভাবিক কি করে? সে তো বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে পপ কখন দিবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের হওয়া হাতের দিকে তাকায়। চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধহয়। তৃণা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখ এড়ায়নি। কিন্তু কিছু বলল না। ইরফানকে তিনি খুব ভালোই বুঝেছেন, বউকে নিয়ে খুব চিন্তা, সে এখানে কি বলবে। ইরফানকে খাবার দিয়ে সে তার ঘরে চলে যায়। মাইরা রেগে বলে, আমায় ছাড়ুন। ইরফান পরোটা ছিঁড়ে মুখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, এভাবেই খেতে হবে। মাইরার কান্না পায়। এই লোকটা এমন কেন? অসহায় কণ্ঠে বলে, প্লিজ ছাড়ুন, আমি এখানে বসেই খাব। ইরফান কিছু বলল না। মাইরা ইরফানের খামচি দেয়া হাত আবারও হাতে চেপে ধরে। ইরফান খাওয়া থামিয়ে একবার তাকায় মাইরার হাতের দিকে। চোখ সরিয়ে নেয়, কিছু বলে না। খাওয়ায় মনোযোগ দেয়। মাইরা বিরক্ত হয়ে রেগে বলে, আপনি ছাড়বেন আমায়? বলেছি তো এখানে বসেই খাব। ইরফান শুনল না। মাইরার এত রাগ লাগছে। মনে মনে বিড়বিড় করে চারটে কথা শুনিয়েছে এতক্ষণে। ইরফানের হাতের দিকে তাকালে দেখল পুরো হাতের বেশ অনেকটা জায়গা জুড়ে বিড়বিড় করল, ভালোই হয়েছে। অসভ্য লোক। নিজেকে সামলে মৃদুস্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, এভাবে খেতে পারবো না, এখানে বসেই সব ভাত খাব। ইরফান ঘাড় ঘুরিয়ে মাইরার দিকে তাকায়। বাপায় তার পাশের চেয়ার টেনে তার চেয়ারের সাথে লাগিয়ে মাইরাকে তার গা ঘেঁষে বসিয়ে দেয় চেয়ারে। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের থেকে সরতে নিলে ইরফান পিছন দিকে বা হাতে মাইরার কোমর চেপে ধরে। মাইরার দিকে তাকিয়ে বলে, আবার কোলে বসতে চাইছ? মাইরা বিরক্ত হয়ে নিজের কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। জখম হাতে আরও কতগুলো যে আঁচড় লেগেছে, তার হদিস নেই। তবে ইরফান সে ব্যাপারে নির্বিকার। মাইরা রেগে বলে, ছাড়বেন আপনি? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা হাল ছেড়ে দিল। এই লোককে বলে লাভ নেই। ভাতের প্লেট এগিয়ে নিয়ে দ্রুত খেয়ে নিল। ইরফান দেখল মাইরার খাওয়া শেষ। নিজে থেকেই মাইরাকে ছেড়ে উঠে দাঁড়াল। তার খাওয়া বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। মাইরার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিল। ফোনের দিকে তাকিয়ে সময় দেখল, এরপর দ্রুত পায়ে শুদ্ধর ঘরের দিকে যায়।
মাইরা ভ্রু কুঁচকে ইরফানের প্রস্থান দেখল। পানি খেতে খেতে ভাবছে, লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে। এসবের পিছনে কারণ খুঁজে পায় না। ইরফান শুদ্ধর ঘরে গিয়ে শুদ্ধর ল্যাপটপ অন করে বেডের সাথে হেলান দিয়ে বসে। শুদ্ধ তার ফোন বাড়িয়ে দিয়ে বলে, তোর বাপ। ইরফান কানে ফোন নেয়, বাঁ হাতে ল্যাপটপে আঙুল চালায়, ডান হাতে কানে ফোন ধরে বলে, বলো। তারেক নেওয়াজ রেগে বলে, ওখানে কেন গিয়েছ? ইরফান গম্ভীর গলায় বলে, কাজ ছিল। তোমার অফিস এখানে, আর কাজ ওখানে। আমাকে কি শেখাতে চাও তুমি? তুমি আবার মাইরাকে মারতে গিয়েছ? আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। ইরফান বিরক্ত হয়ে বলে, ওকে। তারেক নেওয়াজ রেগে বলে, হেয়ালি করছো আমার সাথে? আমি লয়ারের সাথে কথা বলেছি। তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করছি। তুমি আরও বাড়ি যাবে না, এক্ষুনি। ইরফান রেগে শুদ্ধর ফোন আছড়ে ফেলে। শুদ্ধ ইরফানের পাশেই টানটান হয়ে চোখ বুজে শুয়েছিল। এমন ধূপ করে শব্দ পেয়ে দ্রুত চোখ খুলে উঠে বসে ইরফানের দিকে তাকিয়ে দেখে তার ফোন নেই। ইরফানের হাত ফাঁকা, অসহায় কণ্ঠে বলল, আমার ফোন কি করলি? ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কেউ কিছু বললে তোকে ছাড়ব না আমি। শুদ্ধ হা করে চেয়ে আছে ইরফানের দিকে। যাহ বাবা, সে কি করল? অসহায় কণ্ঠে বলল, তোর বাপ করাতে চাইছে ডিভোর্স। আমি কি করলাম? তুই এই ওয়ার্ড ফার্স্ট ইউজ করেছিলি। এখন সবার মাঝে ছড়িয়ে পড়ছে এটা। শুদ্ধ অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইনফারের দিকে। কিছু বলল না। সে বুঝে গেছে এদের বাপ ছেলের যাই হবে সেই ঝড়ের হাওয়া তার গায়ে কোনো না কোনোভাবে লাগবেই। এটা লেখা হয়ে গেছে। বেড থেকে নেমে তার ফোনটা তুলে দেখল, ফোন অনই আছে। তবে কল কেটে গিয়েছে। সময় দুপুর রাত 1:45। মাইরা খেয়ে এসে কিছুক্ষণ বই পড়ল। কিছুক্ষণ শুয়ে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু চোখে ঘুম ধরা দেয় না। মাঝে আর একদিন আছে এক্সামের। একটু টেনশন হচ্ছে, তবে চিন্তাভাবনায় ইরফানের অংশ বেশি। কি যে ভাবে নিজেই বোঝে না। তবে একটা কথা ভেবে ভালো লাগল, ইরফানকে এখন হিরোই লাগে তার কাছে। এর ক্রেডিট তার। কিন্তু মানুষ তো ভালোর কদর করতে জানে না, তাই তাকে মেরে চলে যায়। মাইরা একা একা মুখ বাঁকায়। শুদ্ধর মায়ের ঘরে যাওয়ার জন্য ঘর থেকে বেরতে নিলে এদিকে ইরফানকে আসতে দেখে মাইরা অবাক হয়। যখন বুঝল তার দিকেই আসছে, একদম কাছে চলে এসেছে, দ্রুত ভেতরে প্রবেশ করে তার ঘরের দরজা লাগাতে চায়। ইরফান ধাক্কা দেয়। মাইরা ব্যর্থ হয় দরজা আটকাতে। ধাক্কায় 2 পা পিছিয়ে যায়। ইরফান ঘরের ভেতর এসে কিছুটা রেগে বলে, স্টুপিড, দরজা লাগাচ্ছিলে কেন? মাইরা ঢোক গিলে, সকালের খামুচির জন্য মারতে এসেছে নাকি? একটু পায়। অতঃপর কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, আপনি এই ঘরে এসেছেন কেন? জান বলছি। ইরফান বিরক্ত হয়ে ঘরের দরজা আটকে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দরজা আটকে মাইরার দিকে 2 পা এগিয়ে এসে শান্ত গলায় বলে, রেডি হও, ফাস্ট। মাইরা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাবেন আমাকে? রেডি হতে বলেছি। মাইরা রেগে বলে, আপনার সাথে আমি কোথাও যাব না। কথাটা বলে দরজার দিকে যেতে নিলে ইরফান মাইরাকে নিজের সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, যেতে হবে। রেডি হও। মাইরা মোচড়ামুচড়ি করে, ঠেলে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। চিৎকার করে বলে, সভ্য লোক, আমায় ছাড়ুন। আমি মরে গেলেও আপনার সাথে কোথাও যাব না। ইরফান ডান হাতে মাইরার গাল চেপে বলে, আমায় রাগিও না, চুপচাপ রেডি হয়ে নাও। মাইরা রেগে বলে, আমি যাব না। বুঝেছেন আপনি? ছাড়ুন আমায়। ইরফান চোখ বুজে শ্বাস টানল। রেগে প্রশ্ন করে, হোয়াই? মাইরা চেঁচিয়ে বলে, তো কি আপনার সাথে নাচতে নাচতে ঘুরতে যাব? আমার সৎমাও আপনার মতো এভাবে মারেনি। 2 দিনে আমাকে উঠতে বসতে মেরেছেন। ছাড়ুন আমায়। কথাগুলো বলতে বলতে চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ইরফান থমকানো দৃষ্টিতে তাকায় মাইরার দিকে, অবাক হয়ে বলে, তোমার সৎমা? মাইরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আবারও চেঁচিয়ে বলে, আপনি জেনে কি করবেন? বের হন এখান থেকে বলছি। বলতে বলতে ইরফানকে ঠেলে বের করতে চায়। ইরফান সম্বিত ফিরে শক্ত করে মাইরাকে তার সাথে চেপে ধরে। শান্ত গলায় বলে, মাইরা বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। অবাক হয়ে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে বলে, নাথিং। মাইরা মুখে হাত দিয়ে বলল, আপনি সরি বললেন? ইরফান গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে বলে, নো।
মাইরা রেগে বলে, আপনি সরি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। ইরফান ধমক দেয়, শাট আপ, স্টুপিড। মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। সে বুঝতে পারে না, এই লোকের হঠাৎ হঠাৎ কি হয়, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে ধমকে বলে, রেডি হতে বলেছি আমি। মাইরা চিন্তা বাদ দিয়ে রেগে বলে, আমি কোথাও যাব না। ইরফান বিরক্তর শ্বাস ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর আ স্টুপিড। আমায় না রাগিয়ে শান্তি পাও না? মাইরা কিছু বলে না। ইরফান মাইরাকে বাম হাতে নিজের সাথে চেপে আলমারির কাছে যায়। ডান হাতে একটা পাল্লা খুলে ভেতর থেকে নেড়েচেড়ে একটা কালো বোরখা নেয়। মাইরার গলা থেকে ওড়না সরাতে নিলে মাইরা ভীত স্বরে বলে, কি করছেন? ইরফান শান্ত গলায় বলে, রেডি করাচ্ছি, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা তার ওড়না টেনে ধরে রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য। ইরফান শান্ত চোখে মাইরার দিকে তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, ওকে। মাইরা কি বলবে বুঝতে পারছে না। এই লোকটা কি আসলেই ল হয়ে গেল? কেমন অদ্ভুত বিহেভ করছে। মাইরার নিজেকেই ল লাগছে। ইরফান আবারও মাইরার ওড়না ধরে টান দিতে নিলে মাইরা ইরফানের হাত ধরে বলে, আমি রেডি হচ্ছি, প্লিজ আপনি যান। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে তাকায়। মাইরাকে ছেড়ে হাতঘড়িতে সময় দেখল। হাতের বোরখা বেডের উপর ছুঁড়ে ফেলে বাইরে যেতে যেতে বলে, 5 মিনিটে আসছি, রেডি হও, ফাস্ট। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথায় নিয়ে যাবে তাকে? কোনো ধারণাই করতে পারল না। তাকে বলেও না। বিরক্ত লাগল। বোরখা পরে হিজাব বাঁধল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখল খানিক। ইরফান তাকে কোথায় নিয়ে যেতে চায় বিন্দুমাত্র আন্দাজ করতে পারল না। তবে সে ঠিক করল, সে যাবে না। যাবে না মানে যাবেই না ওই লোকের সাথে। ঘর থেকে বেরিয়ে দেখল আশেপাশে কেউ নেই। বিকেল হতে চলল। শুদ্ধর মা হয়তো ঘুমিয়েছে। একবার ইরফানের ঘরের দিকে তাকায়। দরজা চাপানো। মাইরা তার ঘরের দরজা চাপিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়েছে। এই মেয়েটার সাথে কথা বলতে গেলে তার মেজাজ বিগড়ে যায়। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট জোড়ালো। দ্রুত হাতের শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করল। হাতঘড়ি হাতে পড়তে পড়তে আয়নার একবার নিজের প্রতিবিম্ব দেখে গম্ভীর মুখে। মুখাবয়বের কোনো পরিবর্তন নেই। এরপর গাড়ির চাবি পকেটে রাখে। হাতঘড়িতে একবার সময় দেখে ফোন হাতে নিয়ে কাউকে কল করে বলে, সন্ধ্যার পর আসছি। এরপর কল কেটে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরার ঘরের দরজা ঠেলে ভেতরে গিয়ে আশেপাশে তাকায়। কাউকে না দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করে। ঘরের আশেপাশে ভালোভাবে চোখ বুলিয়ে বুঝল নেই। বিরক্তির নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে তার ফুপির ঘরের দিকে যায়। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে ইরফানকে দেখে বলে, কোথাও যাচ্ছিস বাবা? ইরফান তার ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি কাজ আছে। ওই মেয়েটা কোথায়? মাইরার কথা বলছিস? ইরফান নীরব থাকল। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বলল, ও তো ওর ঘরেই আছে। নেই। ভদ্রমহিলা ভ্রু কুঁচকে বলল, ঘর ছাড়া আর কোথায় যাবে? দাঁড়া আমি দেখছি। কথাটা বলে মাইরার ঘরের দিকে যায়। ধীরে ধীরে অন্য ঘরগুলোতেও দেখল। কোথাও না পেয়ে অবাক হলেন তিনি। এক্সামের জন্য তো মাইরা বাইরেও যায় না। এই দুপুর সময় মেয়েটা কোথায় গেল? ইরফানের কাছে এসে জানালেন, পেলেন না মাইরাকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। পিছন থেকে শুদ্ধ তার ঘর থেকে বেরিয়ে বলে, কি হয়েছে? ত্রিনা বেগম ছেলের দিকে এগিয়ে গিয়ে বলে, মাইরাকে দেখেছিস? শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, না তো। কেন নেই? না, কোথাও পেলাম না তো। শুদ্ধ ইরফানের সামনে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, বাচ্চা মেয়ে, যদি বয়ফ্রেন্ড থেকে থাকে, এতদিন পর গ্রামে এসে হয়তো বয়ফ্রেন্ড এর সাথে ঘুরতে গেছে, নয়তো পালিয়ে গেছে। স্বামীর হাতে বেচারি মার খেয়ে খেয়ে বয়ফ্রেন্ড এর কাছে নালিশ করতে গেছে। চাপ নিস না। ইরফান শুদ্ধর দিকে তেড়ে যায়। শুদ্ধ এক লাফে দূরে গিয়ে দৌড়ে তার ঘরে চলে যায়। ইরফান জ্বলন্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটিমিটি হাসছে, আবার সিরিয়াস হয়ে বলে, অবশেষে মাইরা এবার একটু স্বামীর আদর বয়ফ্রেন্ড এর থেকে পেতে যাচ্ছে। মাইরাকে দেখেই বলবে। এরপর শুদ্ধ নাটকীয় ভঙ্গিতে বলে, ওগো মাইরা বেবি, তুমি এসেছ? এক্ষুনি তোমার পপ রয়ের মেশিন ইরফান বাবুকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে। ইরফান হাতের কাছে একটা ফুলদানি পেয়ে শুদ্ধর ঘরের দিকে ছুঁড়ে ফেলে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে,
আই উইল কি, ল ইউ, শুদ্ধ। শুদ্ধ ঠাস করে তার ঘরের দরজা লাগিয়েছে। দরজার সাথে লেগে ফুলদানি ঠাস করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ওদিকে শুদ্ধ দরজা আটকে শব্দ করে হাসছে। এরপর আবারও দরজা খুলে একটু উকি দিলে ত্রিনা বেগম শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, এই চুপ কর, জ্বালাস না তো ওকে। আর কিছু বলবি না, বাদর হয়েছে। শুদ্ধ মায়ের কথা শুনে মিটিমিটি হাসতে হাসতে ইরফানের দিকে তাকাল। ইরফান চোখ বন্ধ দাঁড়িয়ে ডান হাতে ঘাড় ডলে, বাম হাত মুষ্টিবদ্ধ। অফিসের সব কাজ সকাল থেকে নাকেমুখে করল ল্যাপটপ, ফোন দিয়ে। মিটিং, ফোন কল, বাবার অহেতুক ঝাড়ি সব মিলিয়ে মাথাটা পুরোটা ব্লাস্ট হওয়ার উপক্রম। এখন এই স্টুপিড তার সাথে যাবে না বলে কোথায় গেছে কে জানে। মেজাজটা চরম লেভেলের বিগড়ে গেল। ত্রিনা বেগম ইরফানের গালে হাত দিয়ে বলে, রাগ করিস না বাবা, বাচ্চা মেয়ে, ওর কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো। গ্রাম তো, এখানে ওর অনেক বান্ধবী আছে। ইরফান কিছু বলল না, ফোঁস করে শ্বাস ফেলে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মাইরা তার এক ক্লাসমেট, নাম মিম, তার বাড়িতে এসেছে। মিমের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা। গ্রামে না থাকায় অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবল মিমের সাথেই আজ বিকাল কাটিয়ে যাক। মাইরা একটু পরপর লাফ দিয়ে বড়ই গাছ থেকে বড়ই পারতে চায়, হাতের নাগালে পেয়েও যেন পায় না। ফসকে যায় বারবার। পাশে মিম বিরক্ত হয়ে বলল, ঘরে পাড়া আছে রে, ঘরেরটা কি আমরা এটো করে রেখেছি? মাইরা পাত্তা দিল না, আর একটু জোরে লাফ দিয়ে একটা ডাল টেনে ধরে। ফতাফত ৫-৬টা বড়ই ছিঁড়ে সবগুলো বড়ই বোরখার সাথে মুছতে মুছতে বলে, এভাবে খাওয়ার মজা তুই আজও বুঝলি না রে ছানা। বলে দুটো একসঙ্গে মুখে দেয়। মিম মাইরার বা হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, ও তো বোঝার দরকার নাই আমার। তুই তৈরি জিনিস খেতে পারিস না, এটা তোর প্রবলেম। মাইরা কিছু বলল না, আশেপাশে দেখছে। কতদিন পর গ্রামের ধুলোর রাস্তায় বান্ধবীকে নিয়ে হাঁটছে, বড়ই খাচ্ছে। মনটা ফুরফুরে লাগছে বেশ। মিম পাশ থেকে বলে, তোর জামাই এর কি খবর? মাইরা ভ্রু কুচকে বলে, মানে না আমারে। মিম দাঁড়িয়ে যায়, অবাক হয়ে বলে, মানে? মাইরা বড়ই এর বিচি মুখ গোল করে ফেলে হেসে বলল, দিনেই বাংলা ভুলে গেছিস? আমার হাওয়া ছাড়া সবার জীবনটা এভাবেই বেদনামো হয়ে যায়। স্টপ আস না, আবার তোকে ইংরেজ থেকে বাঙালি বানিয়ে দিব সুন্দরী। মিম রেগে ধূপ করে মাইরার হাতে একটা আলতো পপ মেরে বলে, মজা করিস না, বল, আসলেই মানে না তোকে? মাইরার মুখটা কেমন মলিন হল। মৃদুস্বরে বলল, মিম অবাক হয়ে বলে, তাহলে এখন কি হবে? মাইরা হেসে বলে, তোর হাড়িতে ভাগ বসাবো। মানে? মাইরা মুখে থাকা বড়ই এর বিচি ডান পাশে ফেলে বলে, এত মানে করিস কেন? তোর জামাই এর গলায় ঝুলব, তোর হাড়িতে ভাগ বসাবো। দুই সতিনে মিলে কাস এক সংসার সাজাবো। মিম রেগে গেল, এই বেয়া দোপটা জীবনেও সিরিয়াস হবে না। ভাবল জামাই এর না মানার ব্যাপারেও মজা করে বলেছে, তাই আর কিছু বলল না। মাইরা সামনে ফুসকার এক ভ্যান দেখে বলে, আমি টাকা আনিনি, তুই খাওয়া আজ। মিম মুখ বাঁকিয়ে বলল, বিয়ে হলো তোর, খাওয়াবি তুই, উল্টে আমাকে খাওয়াতে বলছিস? মাইরা মিম এর হাত ধরে নাড়াতে নাড়াতে বলে, আরে খাওয়া, আজ হঠাৎ করেই বেরিয়ে এসেছি। আমি তোকে জামাই খুঁজে দিব, নে এবার খাওয়া। মিম ফুসকার দোকানের দিকে যেতে যেতে বলে, তোর কি আমাকে লোভী মাইয়া মনে হয়? এমন ভান করিস যেন হিসেব করে করে চলি আমরা। মাইরা 4 প্লেট ফুসকা দিতে বলে এই দাদুকে। মিম আর মাইরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। কথা বলার মাঝে মাইরার পিছনে চোখ পড়লে মিম অবাক হয়ে বলে, দেখ, কি সুন্দর একটা ছেলে, পাশে গাড়িও আছে। আমি ক্রাশ খাইছি খালা। মাইরা ভ্রু কুচকে পিছন ফিরে তাকায়। ইরফান বিরক্ত ভরা চোখমুখে মাইরার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে যেন কিছু খুঁজছে, হাতে থাকা ফোনে কিছু একটা দেখে আবারও আশেপাশে চোখ বুলায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত উল্টো ঘুরে মিমের হাত ধরে। দোকানের বুড়ো দাদুকে বলে, ফুসকা খাবো না দাদু। কথাটা বলেই মিম এর হাত ধরে এক প্রকার দৌড় লাগায়। মিম হাঁপানো কণ্ঠে বলে, আরে যাচ্ছিস কেন, কি হয়েছে? মাইরা পিছু ফিরে তাকায় না। এই লোক তাকে পেলে রাতে তার সাথে নিয়ে যাবে। মাইরার দৌড় থেমেছে একদম মিমদের বাড়ির সামনে গিয়ে। জনেই হাঁপাচ্ছে। মিম শ্বাস নিয়ে বলল, কি হলো, চলে আসলি কেন? অনেক সুন্দর ছেলে, চল যাই। তোর বর আছে বলে কি আমি কারো দিকে তাকাবো না নাকি?
মাইরা হাত কোমরে রেখে বলে, থা পপ খাবি। বিবাহিত পুরুষের দিকে নজর দিতে যা লাগে না? বেদ্যপ মাইয়া। মিম অবাক হয়ে বলল, তুই কি করে জানলি সেই লোক বিবাহিত? মাইরা থতমত খেয়ে তাকায়, আমতা আমতা করে বলে, আমার দূরসম্পর্কের বোনের জামাই। মিম হেসে বলে, তার মানে তোর দুলাভাই। চল ট্রিট নিয়ে আসি, শালি হই আমরা তার। মাইরা রেগে যায়, তার বরকে দুলাভাই বানিয়ে দিচ্ছে। আবার ভাবল সেই তো বানালো। মিমের হাত ধরে বাড়ির ভেতর যেতে যেতে বলে, হাঁপিয়ে গিয়েছি, চল ঘরে বসে গল্প করব। ফুসকা খেতে পারতাম, চলে আসলি কেন? মাইরা কিছু বলল না। পুরো বিকেল গ্রামের এই মাথা ও মাথা মাইরাকে খুঁজে ব্যর্থ হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে ইরফান। ডাইনিং এর সাথেই ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে গা এলিয়ে দেয়। ডান হাতে সফেদ শার্টের দুটো আলগা বোতামের নিচে আরেকটি বোতাম আলগা করে দেয়। মাথা পিছন দিকে কিছুটা ঝুঁকে চোখ বুজে রাখে। হাত আড়াআড়িভাবে বুকে গুজেছে। ডান পা ভাঁজ করা, বাপা মেলে রাখা। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ছিটে ফোটা। চোয়াল শক্ত তার। এভাবেই স্ট্যাচু হয়ে প্রায় ঘন্টা 2 বসে রইল। রাত 9টা পেরিয়ে গিয়েছে। শুদ্ধ বাইরে থেকে ভেতরে এসে ইরফানকে সোফায় স্ট্যাচু হয়ে গাইলিয়ে বসে থাকতে দেখে বলে, কোথায় গিয়েছিলি? কতগুলো ফোন করেছি দেখ তো। কাল ভার্সিটি আছে, যাবি না? বিকেলে যেতে চেয়েছিলাম, অথচ তোর খোঁজ নেই। ইরফান নিশ্চুপ, চোখ মেলে তাকালো না পর্যন্ত। শুদ্ধর ফোনে রিং হয়, রিসিভ করে ফোন কানে দিয়ে বলে, হ্যাঁ বল। ডাক্তারদের আবার টিচারদের কথা মনে পড়ে নাকি? ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, ইরফান কোথায়? ও ফোন তোলে না কেন? শুদ্ধ ভ্রু কুচকে বলে, ওকে দিয়ে কি করবি? ও ছ্যাঁকা খেয়ে বেঁকে গেছে। মানে, ও রিলেশন করল কবে? শুদ্ধ হেসে বলে, এমনি বললাম। কি দরকার ওকে বল। সন্ধ্যায় ওর আমার চেম্বারে আসার কথা। আমার বউ কতদিন পর একটু আবদার করল ঘুরবে বলে, এই ইরফাইনার জন্য তো পারলামই না। ওর নাকি সিরিয়াস রোগী। তোর সে কোথায়? আসেও না, আমার ফোনও তোলে না। মেজাজ লাগে না? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ইরফানের দিকে। অতঃপর বলে, রোগীর কি প্রবলেম রে? অ্যাজমা। শুদ্ধ মুখ গোল করে লম্বা করে বলে, ও ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে থামো। ও কোথায়? আসবে কি? শুনে বল তো। শুদ্ধ হেসে বলে, রোগী তো পালাইছে মামা। তুই তোর বউয়ের রাগ ভাঙা যা। ইরফান যাবে না বলেই কল কেটে দেয়। এরপর ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করে, সীমান্তের কাছে মাইরার অ্যাজমার ট্রিটমেন্ট করাতে চেয়েছিলি? ইরফান কিছুই বলল না, চোখ খুলল না, সেভাবেই থাকল, যেন ঘুমিয়েছে। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ও চলে আসবে, এত চিন্তা। বাকিটা বলার আগেই ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে শুদ্ধর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ওকে এনে দে, রাইট নাও। শুদ্ধ অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এর চোখের অবস্থা এমন কেন? চোখজোড়া অসম্ভব লাল। শুদ্ধ কিছু বলার আগেই গেইটের সামনে চোখ পড়লে দেখল মাইরা দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হেসে চোখের ইশারায় বলে, ওই যে এসেছে তোরও। ইরফান শুদ্ধর কলার ছেড়ে দ্রুত পিছু ফিরে গেইটের দিকে তাকায়। মাইরা ভীতসন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে তো সন্ধ্যার পরই আসতে চেয়েছিল, কিন্তু মিমের মা রাতে না খাইয়ে আসতে দেয়নি। রাতে খাবার খাইয়ে মিম আর তার মা এই বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে গেছে। সে ভেবেছিল ইরফান, শুদ্ধ এরা চলে গিয়েছে। এত রাতেও যায়নি দেখে যেমন অবাক হল, তেমনি ইরফানকে দেখে ভয় কাঁপছে মেয়েটা। মাইরার ভাবনার মাঝেই ইরফান বড় বড় পা ফেলে মাইরার সামনে দাঁড়িয়ে বাঘের ন্যায় গর্জন তুলে বলে, কোথায় গিয়েছিলি? ভয়ে মাইরার পুরো শরীর কেঁপে ওঠে। কিছু বলার আগেই ইরফান বা হাতে মাইরাকে তার সাথে শক্ত হাতে চেপে ডান হাতে মুখ চেপে আগের চেয়েও শব্দ করে চিৎকার করে বলে, বল, কোথায় গিয়েছিলি? অ্যান্সার মি। মাইরা ইরফানের চোখের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এমন ভয়ঙ্কর চোখ এর আগে দেখেনি। এত ভয়ঙ্কর লালিত রাগ মিশ্রিত চোখে একবার চোখ রেখেই তার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটার ভয়েই চোখজোড়ায় পানির কণা জমল। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মাইরার গাল চেপে চিৎকার করে বলে, ড্যাম ইট, স্পিক আপ। মাইরা গালে ব্যথা পায়, তবে কিছু বলে না। কাপা কাপা গলায় বলে, আমার ফ্রেন্ডের বাড়ি। ইরফানের শক্ত কণ্ঠ, ও ছেলে না মেয়ে? মাইরা ভয়ই ফতাফত বলে দেয়, মেয়ে। মাইরার কথাটা শুনে এক মুহূর্তেই ইরফান কেমন যেন শান্ত হয়ে যায়। মাইরার গাল ছেড়ে দেয়, বা হাতে মাইরাকে আঁকড়ে ধরা হাত সরিয়ে নেয়।
চোখ বুজে শ্বাস টানে লম্বা। এরপর চোখ মেলে তাকায়। মাইরার বাম গালে তার ডান হাত আলতো হাতে রেখে নরম সুরে বলে, ইট ওকে, নেক্সট উইকে নিয়ে যাব। রাতে খেয়েছ? মাইরা ঝট করে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানের চোখ অস্বাভাবিক লাল, তবে শান্ত, একটু আগের রাগের আভা নেই। উত্তরের অপেক্ষায় গম্ভীর মুখে চেয়ে মাইরার পানে। মাইরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। কথা বলতে ভুলে গিয়েছে মেয়েটা। কি হলো, কি হচ্ছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলছো না কেন? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, জি, খেয়েছি। ইরফান মাইরার গাল থেকে হাত সরিয়ে নেয়। মাইরার দিকে তীক্ষ্ণ চোখে বলে, গুড। মাইরা চোখ নামিয়ে নেয়। ইরফান হাত প্যান্টের পকেটে গুজে মাইরা আর তার মাঝে খুব সামান্য ফাঁকা রেখে দাঁড়ায়। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান গম্ভীর গলায় বলে, এরপর বাসা থেকে বের হতে ইচ্ছে করলে সাথে হাত পা ভেঙে পঙ্গুত্ব বরণ করার ইচ্ছেটাও অ্যাড করে, তবেই বাড়ির বাইরে পা রাখবে। আন্ডারস্ট্যান্ড? লাস্ট শব্দটা কিছুটা ধমকে বলে। মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভয়ে জমা হওয়া পানির ছিটেফোঁটা এখন ধমক খেয়ে টুপ করে গড়িয়ে পড়ল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলে। মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। মাইরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান আবারও গম্ভীর গলায় বলে, ঘরে যাও। মাইরাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান শক্ত গলায় বলে, গো, নয়তো গুনে গুনে 10টা থা, পপ, পড়বে এই গালে। স্টুপিড, তোমার সাহস কি করে হয় এত রাত পর্যন্ত অন্যের বাসায় গিয়ে থাকতে? মাইরা কেঁপে ওঠে এত জোরে ধমক খেয়ে। একটু আগের নরম সুরে যেমন ঝটকা খেয়েছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গিয়েছে এই লোকের আগের রূপ দেখে। মাইরা মাথা নিচু করে নেয়। কোনো কথা বলে না। ইরফানের পাশ কাটিয়ে ধীর পায়ে তার ঘরে চলে যায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সোফায় গিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ঝড় তবে থামল। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। শুদ্ধ ইরফানের পাশে বসে তার মায়ের উদ্দেশ্যে বলে, মা খেতে দাও, খেয়ে রওয়ানা দিব। এত রাতে যাবি? কাল গেলে হবে না? শুদ্ধ ইরফানের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই কি যেতে চাস মাইরার স্বামী? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। বিরক্ত হয়ে বলে, নো। শুদ্ধ হেসে বলে, শোনো মা, তোমার ছেলে বড় হয়েছে, এবার আমার বিয়ের ব্যবস্থা কর। সবাই বউ ছাড়া থাকতে পারছে না। এসব দেখে আমার দুদিন পর পর হজম হচ্ছে। ত্রিনা বেগম ভ্রু কুঁচকে বলে, আমি মেয়ে দেখে রেখেছি তোর জন্য। তুই তো রাজি হচ্ছিস না, শুধু পড়ে পড়ে করছিস। তুই রাজি হলেই বিয়ে হয়ে যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, তার মা কি কেলেঙ্কারি করে রেখেছে? দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে বলে, মানে, কি বলছ? ত্রিনা বেগম হেসে বলেন, সামিয়াকে চিনিস না? এইচএসসি দিবে এইবার। মেয়েটা খুব ভদ্র। শুদ্ধ দ্রুত বলে, হয়েছে হয়েছে, আর শুনব না। আমি যাচ্ছি, আমার কাজ আছে। খেয়ে যা। শুদ্ধ যেতে যেতে বলে, রেডি কর, আমি আসছি। কাল সকালে গিয়ে ভার্সিটির ক্লাস অ্যাটেন্ড করব। ইরফান তার ঘরে যেতে যেতে বলে, ফুপি 1 কাপ কফি দিও। মাইরা ঘরে এসে বোরখা ছেড়ে বিছানার এক কোণায় চুপ করে বসে আছে। হাঁটু ভাঁজ করে মুখটা হাঁটুতে লাগিয়ে রেখেছে। ত্রিনা বেগমকে দেখে পা ভাঁজ করে বসে বলে, খালাম্মা তুমি রাগ করেছ আমার উপর? ত্রিনা বেগম মাইরার পাশে বসে মেয়েটার গালে হাত দিয়ে বলে, আমাকে একবার বলে যাওয়া উচিত ছিল তোর। মাইরা মন করে বলে, গ্রামের বাইরে তো যাইনি, তাই ভেবেছি বলতে হবে না। ত্রিনা বেগম কিছু বললেন না। এটা গ্রাম, ওর বাড়ি গেলে ঘটা করে বলে যাওয়ার প্রয়োজন নেই। অতঃপর বললেন, সে জানি, এত রাত করে ফিরলি, এটা বলে যাওয়া উচিত ছিল। মাইরা ত্রিনা বেগমের হাত আগলে বলে, মিমের মা না খাইয়ে কিছুতেই আসতে দেয়নি। আমি সন্ধ্যার পরেই আসতে চেয়েছিলাম। সরি খালাম্মা। আচ্ছা হয়েছে, তুই আমাকে ফুপি বাদ দিয়ে খালাম্মা ডাকছিস কেন? মাইরা মাথা নিচু করে বলে, যার জন্য ফুপি ডাকব, সে তো বলেনি, তাই খালাম্মাই ঠিক আছে। ইরফান তোর জন্য অনেক চিন্তা করে মা, তোর প্রতি ও দুর্বল। দেখেছিস আজ তোর চিন্তায় কেমন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মাইরা মাথা তুলল না। কি মনে করে মলিন হেসে বলে, একটা কথা কি জানো খালাম্মা? আবেগ, ভালোবাসা, মায়া এসব দিয়ে দুনিয়া চলে না। যদি চলত, তবে আজ আমার বিয়েই হতো না। তোমার মনে হয় সৎ মা আমায় ভালোবাসত না? সে আমায় অনেক ভালোবাসত, মায়া করত।
কিন্তু দেখো বাস্তবতার সামনে আসলে সে আমাকে ঠিকই বিয়ে দিয়ে নিজের দায় সারল। এই যে এতদিন হলো একবারও আমার খোঁজ নেয়নি জানো। তুমি বিশ্বাস করবে না খালাম্মা, আমি বলেই যেতাম সে আমার নিজের মা না। আমায় অনেক ভালোবাসত, অনেক না বাসলেও যা বাসত ওটাই অনেক মনে হতো আমার। কিন্তু বিয়ের পর সব ভুলে গেল। নিজের মা হলে হয়তো একটু একটু মনে করত, কিন্তু আমি তো তাকে নিজের মাই ভাবি। আমার মাকে তো কখনো দেখিনি। দেখতে কেমন যে ছিল। কথাগুলো বলতে বলতে চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। একটু থেমে নাক টেনে বলে, তোমার ভাতিজা আমায় কেন মানে না জানো? কারণ আমি তার টাইপের না। আমি তার চেয়ে অনেক ছোট। আমি যদি আরও 4-5 বছরের বড় হতাম তবে হয়তো মানত। কিন্তু এখন এত ছোট মেয়েকে তিনি মানতে পারেন না। সে আমার প্রতি দুর্বল হলেও বাস্তবতার কাছে এসে দেখবে আমার মায়ের মতো সে আমাকে মানবে না। মানুষ এমনই হয়। আমি জানি। ত্রিনা বেগম অবাক হয়ে তাকালেন মাইরার দিকে। এটুকু মেয়ে কি ভারী কথা বলে? মাইরার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, পা গলি মেয়ে, ইরফান ওমন নয়। ধীরে ধীরে বুঝতে পারবি। মাইরা কিছু বলল না। ত্রিনা বেগম মাইরার চোখের পানি মুছে দিয়ে বলে, ফুপি যেহেতু ডাকছিস না, তবে মা ডাক। ডাকবি তো? মাইরা হাতে মুখ মুছে শব্দ করে হেসে বলে, ওকে আম্মাজান। এরপর ভ্রু নাচিয়ে বলে, ডাকটা পছন্দ হয়েছে? ত্রিনা বেগম হাসলেন মাইরার কাণ্ডে। মেয়েটাকে তার কেমন অদ্ভুত লাগে বটে। মুহূর্তেই কেমন দুঃখের ছাপ মুছে ফেলে মন থেকে। ঘরের বাইরে যেতে যেতে বলে, এখন এসব চিন্তা বাদ দে। ইরফনাকে কফি দিয়ে আয়। আমি রেডি করছি। দ্রুত আয়। মাইরা হতে গিয়েই তার মা মারা যায়। এরপর 3 মাসের মাথায় মাইরার বাবা আরেকটা বিয়ে করেন, যিনি মাইরার বর্তমান সৎমা। মাইরা জানত না, মাইরার বাবার দ্বিতীয় স্ত্রী তার সৎমা হলেও মাইরাকে নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছিলেন। মাইরার বাবার চোখের মনি ছিল মাইরা। মাইরার ঝাপসা মনে পড়ে তার বাবার কথা। তার যখন 7 বছর বয়স তখনই তার বাবা মারা যায়। এরপরই মাইরা জানতে পারে তার মা আসলে নিজের মা নয়। এজন্যই মাইরাকে তার নানা বাড়ির মানুষেরা পছন্দ করত না। আগে বুঝত না, তবে যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারত। বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তার সৎমাকে বিয়ে দিয়ে দেয় বাসা থেকে। তিনি মাইরাকে বেশ আদর করতেন। সেই ছোট্ট থেকে নিজের মেয়ের মতোই লালন করেছেন। কিন্তু সৎমায়ের স্বামী তো মাইরাকে একটুও সহ্য করতে পারে না। ধীরে ধীরে মাইরার মায়ের ভালোবাসা কমতে কমতে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিদায় দিয়ে দিল। কথাগুলো ভেবে মাইরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ডান হাতের তর্জনী আঙুল দিয়ে জামার কোনা পেঁচায় আবার খোলে। আর চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে কয়েক ফোঁটা পানি পড়ে। কয়েক সেকেন্ড পেরোতেই দ্রুত চোখজোড়া ডলে মুছে নেয়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে নিজে নিজেই হাসে। তোর ভিআইপি বোনকে ফোনটা দে। ফাইজ ফোনের ওপাশ থেকে বলে। কেন? শুদ্ধ হেসে বলে, আমার বিয়ে, এই খবর ওকে না দিলে শান্তি পাচ্ছি না। দ্রুত করে নে, আমরা বেঁচে যাব, আর ফারাহকে বিয়ে দিতে পারব। শুদ্ধ ধুলোময় রাস্তার মাঝে একটা ইটের খোয়ায় শট দিয়ে বলে, ইনায়ার কপাল খুলে গেল। তোর মতো মির্জাফরের সাথে বিয়েটা হচ্ছে না। ইয়াজ রেগে বলে, একদম উল্টাপাল্টা কিছু করবি না বেয়া দোব। ও আমার ফোন ধরে না কেন? মেজাজ লাগে। শুদ্ধ হেসে বলে, তুই যখন বিদেশ ছিলি তখন ইনায়ার অনেক ছেলে ফ্রেন্ড জুটেছে বুঝলি। ওদের টাইম দিতে হয়। ফাইজ রেগে বলে, আসলেই ওর এত ছেলে ফ্রেন্ড আছে? শুদ্ধ হেসে বলে, জানি না, ওর ফ্রেন্ডের লিস্ট আমি কেমনে জানব? তবে একটা কথা মনে রাখবি, ইনা তোকে মাত্র 3 বার সামনে থেকে দেখেছে। সেই বছর আগে 2 বার, রিসেন্ট 1 বার। তোর বোনের সাথে কবে থেকে লেগে বসে আছি, তাও মানছে না। আর ইনা তোকে চেনেই না ঠিকঠাক, মানতে সময় লাগবে। ফাইজ গম্ভীর মুখে কিছু ভাবছে। শুদ্ধ আবাও বলে, আমি এখন তোর বিদেশি ম্যামদের সাথে ওকে দেখিয়ে বলবো, এগুলো আমাদের ফাইজ বাবুর পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল। চিন্তা করিস না, বিয়ে সে তোকেই করবে। ফাইজ চিৎকার করে বলে, শুদ্ধর বাচ্চা, তোকে ছাড়ব না আমি। আমি কত লয়াল জানিস। শুদ্ধ কান থেকে ফোনটা দূরে নিয়ে খানিক হাসল। আর ইরফানের সাথে ভালোই মজা নেওয়া যায়। যদিও ইরফানের ব্যাপারটা জমে বেশি, কারণ ও তো স্বীকারই করে না। শুদ্ধ কানে ফোন নিয়ে হাসি আটকে বলল, লায়ল সেটা তো আমি জানি শোনা। তোমার ইনা নয়, বোঝনি ব্যাপারটা? এরপর স্বাভাবিকভাবে বলে, ফারাহকে ফোনটা দে। ফাইজ রেগে বলে, বেয়া দোব, ভুলে যা ফারাহকে।
বলেই কল কেটে বিছানার উপর ছুঁড়ে মারল ফোন। রাগে শরীর জ্বলছে। এই মেয়ের কি ছেলে ফ্রেন্ড দিয়ে ভর্তি? এমন হলে ওকে যে কি করবে, মাথায় কাজ করে না। তার কল না ধরার জন্য ইচ্ছে করে তুলে এক আছাড় মারতে। আর এই শুদ্ধর বাদরামি তো আছেই। ওই মেয়ে তো মাথামোটা, তাকে ভুল বুঝে কি করবে, আর সেই বা রেগে কি করবে আল্লাহ ভালো জানে। এদিকে শুদ্ধ বারবার ফাইজের ফোনে কল দেয়। কল রিসিভ হয় না। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। ফারাহের সাথে কথা বলার পর এসব বলতে হতো। এখন তার কি হবে? বাঁ হাতে বুকে দুটো আলতো থা, পপ, র দেয়। তার জ্বালা কেউ বোঝে না। এখন কি করবে? হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। এরপর সোজা ইরফানের ঘরে গিয়ে দেখল ঘরে ইরফান নেই। ওয়াশরুম থেকে আওয়াজ পেয়ে বুঝল ইরফান ওয়াশরুমে। শুদ্ধ ইরফানের ফোন নিয়ে ইরফানের নাম্বার থেকে ফারাহের ফোনে কল করে। প্রথমবারেই রিসিভ হয়। মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসে। শুদ্ধ মৃদু হাসে, তবে চুপ থাকে, কিছু বলে না। ওপাশ থেকে ফারাহ বলে, ইরফান ভাই কিছু বলবে? শুদ্ধ গলা ঝেড়ে ভারী কণ্ঠে বলে, খবরদার ফোন কাটবে না ফারাহ। ফারাহ ভ্রু কোঁচকাল, তবে কিছু বলল না। শুদ্ধ হেসে বলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো বুঝলে, তাই ভুলেও কল কাটবে না। ফারাহ কিছু বলে না। শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, সামিয়া নামের এক মেয়েকে আমার মা আমার জন্য পছন্দ করেছে, বুঝলে? মেয়েটা মারাত্মক সুন্দর। ফারাহ এইচএসসি দিবে এইবার। বিয়ের ডেটটা কবে দেয়া যায় বলো তো? ফরাহের চোখ পানিতে টইটুম্বুর, বারবার ঢোক গিলছে। শুদ্ধ ফারাহের কোনো রেসপন্স না পেয়ে বলে, বলো ফারাহ, ডেট তুমি ফিক্সড করে দিবে, মেয়েকে তুমি সাজাবে, বা স র ঘর তুমি সাজাবে, ফুল কিন্তু তোমার বাগানের দিতে হবে। ফারাহের চোখ থেকে টপ করে পানি গড়িয়ে করে। শুদ্ধ ঠোঁটকা ম রে হাসছে। আবারও বলে, তুমি মেয়েকে দেখতে চাও? আমি পিক দিব অবশ্যই। তুমি ডেটটা বলো তো ফারাহ। আমি বিয়ে করতে চাই, দ্রুত। ডেটটা অবশ্যই এই মান্থের মধ্যেই বলো, কেমন? ফারাহ ভাঙা গলায় বলে, আজকেই করো, আমাকে বলছো কেন? বলেই কল কেটে দেয়। হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুক্ষণ কেঁদে কেটে তার ঘর থেকে বেরিয়ে ফাইজের ঘরে যায়। ফাইজ ইজি চেয়ারে বসে চোখ বুজেছিল। বিরক্ত লাগছে সবকিছু তার। হঠাৎই ফারাহ ফাইজের সামনে দাঁড়িয়ে রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে? ফারাহের কথায় ফাইজ চোখ মেলে তাকায়। বোনের চোখমুখের অবস্থা বেহাল, কেঁদে কেটে চোখমুখ লাল হয়ে আছে। ফাইজ অবাক হয়ে বলে, ও আট। ফারাহ রেগে বলে, তোমার বন্ধু বিয়ে করছে, আমাকে ফোন করে সেসব গান শোনায় কেন? ফাইজের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কার বিয়ে? ফারাহ আবারও রেগে বলে, তোমার বন্ধু যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে আমি থাপড়াতে থাপড়াতে তোমার বন্ধুর জীবন থেকে তাড়িয়েই ছাড়ব বলে দিচ্ছি। বলেই ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। ফাইজ পিছন থেকে অবাক হয়ে বলে, আরে কি বলে গেলি? আর কাঁদছিস কেন? ফারাহ যেতে যেতে চিল্লিয়ে বলে, তোমার তান বন্ধুর জন্য। একবার এখানে আসুক, বিয়ে করাচ্ছি তাকে। ফাইজ বিছানা থেকে তার ফোন নিয়ে শুদ্ধর নাম্বারে কল করে। রিসিভ হলে রেগে বলে, আমার বোনকে কাঁদিয়েছিস কেন? শুদ্ধ হেসে বলে, ভাল্লাগে কাঁদাতে। তুই শুধু ভাব, ওর প্রতিটি চোখের পানির ফোঁটায় আমার জন্য কত শত ভালোবাসা মিশে আছে, ভাবতেই কি যে শান্তি লাগে আর। ওর একটা পিক তুলে দে তো, আরও শান্তি লাগবে। ফাইজ বিরক্ত হল, রেগে বলল, ফারাহকে আরেকজনের সাথে বিয়ে দিই, তারপর তুই বসে বসে কেঁদে ভালোবাসা দেখাস। দোব। শুদ্ধ হেসে বলে, শুদ্ধর জিনিস শুদ্ধ নিজের করে রাখতে জানে। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে শোনা। আহারে ইনা। ফাইজ রেগে সাথে সাথে কল কেটে দেয়। শুদ্ধ এপাশ থেকে হাসে। মাইরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থা, পপ, র দিতে চাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনাচিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের এক লাইট দেয়া, তবে ভেতরে সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মাইরা বিরক্ত হয়, এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপর রেখেছে। নড়াচড়া নেই কোনো। মাইরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন, ঘুমিয়ে থাকলেও তেমন। মাইরা ঘরের আশেপাশে তাকালো।
একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাভার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মাইরা বুঝল না, ইরফান যেখানেই যায় সেখানে কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি। ভাবনার মাঝেই পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মাইরা দ্রুত পিছন ফিরে তাকায়। ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর মুখে মাইরার পানে চেয়ে। মাইরা দ্রুত হাতের মগ এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মাইরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মাইরা দ্রুত মগ ধরে ফেলে, তবে গরম কফির বেশি অর্ধেক ইরফানের উপর পড়ে যায়। মাইরা বা হাতে মগ ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশ ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল! ইরফান শোয়া থেকে উঠে মাইরার ডান হাত ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মাইরা ভীত স্বরে বলে, সরি, সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না? দ্রুত চোখ বুজে নেয়। বিড়বিড় করে, আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মাইরা ঢোক গিলে, ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মাইরাকে আর পায়কে ল, যা, ভ, অ সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতেই। বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসব না আল্লাহ, মাফ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। শান্ত চোখে গম্ভীর মুখে মাইরার দৌড় দেখল। ইরফান মাইরার প্রস্থান দেখল চুপচাপ। ডান হাতে ঘাড় ডলে বিরক্তির শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা এক দৌড়ে তার ঘরে এসে দরজা চাপিয়ে দেয়। এতবড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সে এই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি করবে এটা ভেবেই মাইরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার উপর উঠে বসে ভাবছে, হলোটা কি? কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করল, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটনে ফোন হাতে নিয়ে দেখল ইনায়ার ফোন। দ্রুত কল রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু নাশ হয়ে গেছে। ইনা হাসিমুখে কথা বলবে বলে কল দিল। মাইরার এমন কথা শুনে চিন্তারা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মাইরা? মাইরা থামে না, সাথে সাথেই বলে, আপু তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। না না, এসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেলল। অতঃপর নিজেকে সামলে নেয় কোনোরকমে। ওপাশ থেকে ইনা বলে, ভাইয়ার কি হয়েছে মাইরা? আবার তোমাকে মেরেছে? মাইরা একা একা বিড়বিড় করল, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল, ইস! কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো? মাইরা ভাবনা থেকে বেরিয়ে দিকে মাথা নাড়িয়ে বলে, না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মাইরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না, কিছু না। ইনা ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ? মাইরা জোরে হেসে উঠে বলল, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো সেটাই বলতে চাইছিলাম। ইনা হেসে বলে, ওমা ভূতের মুখে দেখি রাম রাম। মাইরা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালোই আর কি। তা কি ভালো কাজ করল? মাইরা কিছু একটা ভেবে বলে, আপু একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারো প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনা ভ্রু কুচকে বলে, কেন কি হয়েছে মাইরা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মাইরা থতমত খেয়ে বলে, কিছু না। আপু তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু। আমি তোমাকে এই গ্রাম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা যাব। বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ার সাথে টুকটাক কথা বলে মাইরা ফোন রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মাইরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখমুখ কুচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মাইরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মাইরা ঢোক গিলল, ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন?
মাইরা ইরফানের থেকে নিজের ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখমুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে সে যেন ডিস্টার্ব না করে। মাইরা মোচড়ামুচড়ি করতে থাকে। হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মাইরার দিকে তাকায়। রেগে বলে, ওয়াট? মাইরা চোখ ছোট ছোট করে তাকায়। বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোঝার চেষ্টা করল সে কোথায়। মাইরাকে সে ধরেছে খেয়াল করতেই ভ্রুকুচকে মাইরাকে ছেড়ে উঠে বসল। মুখাবয়বের কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মাইরা ইরফানের হাত ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভ্রুকুচকে গম্ভীর গলায় বলে, মাই উইস। কথাটা বলে বেড থেকে নেমে দাঁড়ায়। মাইরা ইরফানের হাত ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়তে নেয়। তার আগেই ইরফান মাইরাকে বা হাতে আগলে নেয়। মাইরা পেয়ে যায়। ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখল লোকটা তাকে ধরেছে। কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মাইরা রেগে বলে, আপনার জন্যই তো পড়তে যাচ্ছিলাম। ছাড়ুন আমায়। মাইরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের উপর ভর। ইরফান ছেড়ে দিলেই ঠাস করে উল্টো হয়ে পড়বে। ইরফান বিরক্ত হয়ে মাইরাকে ধরে রাখা হাত সরিয়ে নিল। মাইরা চোখের পলকে উল্টে পড়তে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই, মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মাইরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মাইরা হা করে চেয়ে আছে ইরফানের দিকে। কত্তবর লোক ভাবা যায়। সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরো ভেঙে যেত। কোমরে হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলতে যাচ্ছিলেন কেন? ইরফানের মাইরার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মাইরার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পিছন থেকে কিছু চুল কাঁধ পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মাইরার মুখ ফুলানো, চোখমুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলে গটগট পায়ে ঘরে ছেড়ে বাইরে বেরিয়ে গেল। মাইরা হা করে তাকিয়ে আছে। সে কি বলল? আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? 20 লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়। বিড়বিড় করে, 20-এর দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাকও হয়। এসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না। অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কি না, এই জন্যই তাকে 23 ঘন্টা ধমক দেয়। আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আসতে আসতে ভ্রু কুচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর তো খালাতো ভাই আছে। ইরফান ফাইজের মাকে সালাম দিল। টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে। তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে নাকি বলছিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ডেইলি বলতে হবে কেন? ফাইজ রেগে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে পাঠালি কেন? ইরফান বিরক্ত হল। পিছন থেকে শুদ্ধ ঘরের ভেতর আসতে আসতে বলে, কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখল। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধকে বলে, তোরা তো ইনায়ার ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছিস কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলল, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতেই আমার দিন চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে নেই। জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ইনায়াকে মারাত্মক পছন্দ ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না। বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখল। বিয়ের আগেই একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না। বুঝিসনি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইনায়াকে। শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে এই যা। তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল।
সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধর কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধর দিকে চেয়ে আছে। আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আছে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসল। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধর কলার ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথার বসার জায়গা নাই। ছাড় ছাড়, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকেই বের করিস? এত বড় সাহস? পিছন থেকে ফাইজের মা বলে। ফাইজ শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতেই রেগে বলে, এই বেয়া দোবকে আমি ড্রেনে চুবাবো আম্মু। ও আমায় চেনে না, ওর মজা আমি ছুটাবো। বেয়া দোব, যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে হাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝেই একটু চুপতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার কি দরকার? ফাইজ চোখমুখ কুচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হনহন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনবি। তোর বউয়ের নেক্সট ইয়ার এক্সাম দিলে কি হতো? ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মাইরা এ বছর এক্সাম দিবে না মানে এটা কোনো যুক্তি? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না। ফাইজ নিজের বিয়ের জন্য তার বউটাকে আরও ছোট বানাতে চাইছে। ইরফান রেগে বলে, ইনা বিয়ের আগের দিন পর্যন্ত ও বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করে তার বেডে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, লা আমার জীবন দা তেজপাতা করে দিলি। শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চার বোনকে যে কোন সিন্ধুকে রাখব, কেউ খুঁজে পাবি না দেখিস। আমার সাথে ভিলেন গিরি করে ঠিক করছিস না বেয়া দোবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সাইজটা বল তো। আর রূপার নাকি সোনার সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েট পেয়ে হাতে নিয়ে শুদ্ধ দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বা হাতে কেচ ধরে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থামো, আর পোড়াস না ওকে, বেচারা কষ্ট পাচ্ছে। ফারাহ হাতে কফির ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারাহকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারাহ শুদ্ধর দিকে তাকায় না। সোফার টেবিলের সামনে কফির ট্রে রাখে। সোফায় সৌভিক বসে ফারাহের দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। সে আজকেই প্রথম ফাইজদের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারাহ একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিলে শুদ্ধ পা পিছিয়ে ডান দিকে এসে ফারাহের পাশে খানিকটা ঝুঁকে মৃদুস্বরে বলে, এখান থেকে যাও ফারাহ, আমরা নিজেরা নিয়ে নিচ্ছি। ফারাহ মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না। তবে সে শুদ্ধর কথা শুনল না। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারাহের হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধর হাতে। তবে সেদিকে দেখল না সে। বা হাতে ফারাহের বাহু টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারাহ। টেনে পিছিয়ে আনায় ফারাহের মাথা থেকে ওড়না পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপ টেবিলের উপর রাখল। দ্রুত ফারাহের ওড়না মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারাহ ভ্রু কুচকে জেদ দেখিয়ে বলে, যাব না। আমি এখানে থাকলে তোমার কি? সৌভিক পিছন থেকে বলে, হেই বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিত হই। ইরফান আর ফাইজ জনেই চেয়ে আছে ফারাহ আর শুদ্ধর দিকে। এবার ফাইজ রেগে বলে, ফারাহ এখান থেকে যা। ফারাহ তবুও জেদ দেখিয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে। আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারাহকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারাহের হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দেয়। ফারাহের মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে। রাগ লাগছে ভীষণ। সে জানত না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজের বাড়ি প্রথম এসেছে। তাই সে সিন ক্রিয়েট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে আসল। তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে, কফি তো কাজের মেয়ে ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখনকার কাজের মেয়েরাও ভালোই স্টাইল নিয়ে থাকে। শুদ্ধর ব্যাপার বুঝল না, এসব ভাবলও না।
কাজের মেয়ে ভেবেই তার স্বভাবসুলভ কমেন্ট করল, জাসো হ ট গার্ল, এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাইজ? আমার সাথে কন্ট্যাক্ট করে দে, কত নিতে পারে? কথাটা বলতে দেরি হলেও শুদ্ধর সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার করে বলে, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব জানো। আর কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আছে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থামো। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানো, আর কে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছু বলল না। শুদ্ধ হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলার ধরে টেনে তুলল। এরপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেইটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে অসভ্যদের জায়গা নেই, আউট। কথাটা বলে ঠাস করে দরজা আটকে দেয় মুখের উপর। শুদ্ধ রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারাহকে ছাদের এক কোনায় উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখতে বড় বড় পা ফেলে ফারাহের পিছনে দাঁড়িয়ে ফারাহকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারাহ শুদ্ধ রোমন আচরণে মন খা রা প করে ছাদে এসে দাঁড়িয়েছিল। কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকেই তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারাহের দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ দোব হয়ে গিয়েছ ফারাহ। ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। চোখজোড়া পানিতে টইটুম্বুর হয়ে যায়। এই লোকটা তার জীবনে এসেছেই শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারাহের চোখে পানি দেখে শুদ্ধর রাগ নিভল বোধহয় খানিক। ভ্রু কুচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছ কেন? ভয় পেয়ে, নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারাহ চোখ সরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবন্ধ করে। শুদ্ধ ফারাহের থেকে পা পিছিয়ে গিয়ে আড়াআড়িভাবে বুকে হাত গুজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো, তবে কিছু বলবো না। আর যদি ভয় পেয়ে কাঁদো, তবে র খাবে। কি কারণে চোখে পানি জমল বলে ফেলো তো ফারাহ। ফারাহ অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধর পানে। ফারাহের মাথা থেকে কাপড় পরে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধ ফারাহকে দেখল। এভাবে দেখে সৌভিক ওমন কমেন্ট করল না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখছিল, তুমি তবুও মিনিট বাড়িয়ে সেখানে থাকলে কেন? ফারাহ মনে মনে অনুতপ্ত হল। সে তো এসব ভেবে থাকেনি। শুদ্ধর উপর জেদ করেছিল। ভেবেছে এই লোকের কথা শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদকে অটুট রেখে আবারও ভাঙা গলায় রেগে বলল, দেখুক, তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনে যাব, ইচ্ছে হলে কোলে উঠে বসব। আর কিছু বলার আগেই ফারাহের গালে একটা শক্ত র পড়ে। ফারাহ ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বলায় সব পারো, বিয়ে, বা, র, আরও কত কি, আমি কিছু বললেই শুধু মারো। শুদ্ধ ফারাহের গাল হাতের আজলায় নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছ বলে র দিয়েছি, এটা সকালের আগেই সেরে যাবে। কিন্তু জেদ করে কখনো এসব বাস্তবায়ন করতে যেও না। বিলিভ মি, এমন করলে তোমার র আমি নিজ হাতে খুঁড়ব, এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাব। ফারাহ ভেজা চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারাহ। কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারাহ? ফারাহ নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করেই হাসল। ফারাহের গাল থেকে হাত সরিয়ে বলে, ফারাহ, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারাহ সাথে সাথে বলে ওঠে, একদম না। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে হাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। ফারাহ একবার তাকায় শুদ্ধর পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ফারাহ ঢোক গিলে শুদ্ধর দৃষ্টিতে। সময় ব্যয় না করে দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরেই শব্দ করে হেসে বলে, এই ফারাহ, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মাইরা হলো থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন রা
ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল আর একবারও আসেনি। তার খা রা প লাগছে কেন? ওই লোকটা তো তাকে মানেই না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন? ভীষণ মন খা রা প হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হিজাব বাঁধা, হাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে ফুসকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুসকাও খেতে ইচ্ছে করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকল। এরপর এগিয়ে যায়, ভাবল ফুসকা খেয়েই মনটা ভালো করবে। এটা ছাড়া আর উপায় কি? 1 প্লেট ফুসকা নিয়ে একা চেয়ারে বসে মাইরা। কোলের উপর ফাইল রেখে বা হাতের তালুতে ফুসকার প্লেট রেখে ডান হাতে একে একে মুখে ফুসকা পুড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসল মনে হল। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝল ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়। পাশ ফিরেই চেঁচিয়ে ওঠে, তোর সাহস তো কম না, অন্যের বউয়ের গা ঘেঁষে বসেছিস। তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাইরার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মাইরার বুলিতে দাড়ি পড়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। খুব খুব করে কেসে ওঠে। ইরফান রেগে ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না? মাইরা চোখ পিটপিট করে তাকায়। কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? হাসছ কেন? মাইরা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আপনি মিথ্যে বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মাইরার দিকে। ভ্রু কুঁচকে বলে, দেখছ যখন এসেছি, তো জিজ্ঞেস করছ কেন? স্টুপিড। মাইরা মুখ ভোতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মাইরার দিকে তাকায়। মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলাল। স্কুল ড্রেসে মাইরার বয়স আরও 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখমুখে কেমন বিস্ময়। ফোঁস করে শ্বাস ফেলে। বাবার উপর রাগ হল। এই বাচ্চা নাকি তার বউ। ভাবতেই নিজেরই কেমন বিরক্ত লাগল। ইচ্ছে করল, একে থা পপ র দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলে, তুমি বড় হতে পারো না? মাইরা বোকাচোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখমুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখজোড়ায় বিন্দু বিন্দু পানির কণা। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে ভ্রু কোঁচকাল। কাঁদছে আর খাচ্ছে। বিড়বিড় করল, স্টুপিড। মাইরার হাতের প্লেট কেড়ে নিয়ে ঠাস করে তার পাশের চেয়ারে রেখে মাইরার কোলের উপর থেকে ফাইল তার ডান হাতে তুলে নিল। এরপর মাইরার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মাইরা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুসকা শেষ হয়নি। পিছন থেকে কয়েকজন লোক বলে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না? ইরফানের পা থেমে যায়। মাইরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়। রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মাইরা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মাইরার কথা শুনল না। মাইরার হাত শক্ত হাতে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, সি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নিব নাকি ছুঁড়ে ফেলব, ইট মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াট ইউর প্রবলেম উইথ দোট? মাইরা চোখ বড় বড় করে তাকায়। লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে। মাইরা দ্রুত লোকগুলো উদ্দেশ্যে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মাইরা বুঝল, তখন চেঁচিয়ে উঠল তার পাশে বসায়, আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলে লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে। আপনারা যান। লোকগুলো একটু অবাক হল হয়তো, তবে আর কিছু বলল না। চলে গেল। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান ওই লোকগুলোর দিকেই এখনও জ্বলন্ত চোখে চেয়ে আছে। মাইরা ঢোক গিলল। তার হাতটা ভেঙে গেল বোধহয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলে, কি রে মাইরা, কি খবর? এক্সাম কেমন হলো? মাইরা মাথা নেড়ে বলে, ভালো। তোর? ছেলেটা মৃদু হেসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মাইরার উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাইয়া সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের ওমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল। মনে হয় খুব রাগী। থাক, ভাব জমানো লাগবে না। অতঃপর মাইরাকে বাই বলে চলে যায়। এদিকে মাইরা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে। মাথা তুলে বলে, আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন।
ইরফান আর কতক্ষণ রাগ কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, এখন এই ছেলের ভাই শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে। আবার মাইরার কথায় জ্বলন্ত চোখে তাকালো মাইরার দিকে। মাইরা ঢোক গিলে বলতে নেয়, শো। তার আগেই ইরফান ডান হাতে ফাইল ধরেই মাইরাকে ঝট করে কোলে তুলে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। মোচড়ামুচড়ি করতে করতে বলে, কি করছেন? নামান আমায়। নামান বলছি। ইরফান শুনল তো নাই। তার গাড়ির দরজা খুলে ব্যাকসিটে মাইরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মাইরা চেঁচিয়ে ওঠে। কোমরে ব্যথা পেয়ে চোখমুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পিছনে দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া কিছু পারেন না? কথাটা বলে সামনে তাকালে দেখল ইরফান গাড়ির ভেতর উঠে আসছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত সিটের উপর সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ, মারবেন না। ইরফান মাইরার সাথে চেপে বসে মাথার হিজাব টান মেরে খুলে ফেলে। মাইরা চেঁচিয়ে ওঠে। হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বা হাতে মাইরাকে তার সাথে শক্ত করে চেপে ধরেছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললে মাইরার খোপা করা চুলগুলো ঝোড়ো করে খুলে কাঁধ ছাড়িয়ে পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। ইরফান শার্টের বোতাম খুলতে দেখে মাইরা চোখ বড় বড় করে বলে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন, প্লিজ। আমি সরি, আর ফুসকা খাবো না। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সবগুলো শার্টের বোতাম খুলে ফেলে। মাইরা ভীতু স্বরে বলে, কি করছেন? ইরফান মাইরার কানের নিচ বরাবর গলায় ডানহাত শক্ত করে দাঁতে দাঁতে পিষে বলে, আমি তোমার কি সেটাই বোঝাচ্ছি। নট ভাই, ইট কনফার্ম। মাইরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মমানে, দূরে সরুন প্লিজ। মাইরার চোখমুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মাইরার ভীত মুখপানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডানদিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণই সূক্ষ্ম হাসল। তবে মাইরা তা বুঝতে পারল না। ইরফান ডান হাতে মাইরার কিছু সংখ্যক চুল কানে পিঠে গুজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর আ ভেরি লিটল বেবি। ওয়েটিং ফর ইউ। মাইরা বোকাচোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখপানে। সব তার মাথার উপর দিয়ে গেল।